Youth Adda, Rocky Adda, Gore Mathe Adda, Coffee House Adda, Youth Adda, Pure Adda, Khula Mela Adda, Mon Bhalo Kora Adda. Youth Adda, Youth Adda, Youth Adda. লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা সব কুল আর সবকেও রাখি পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যঙ্গ শুনি বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি Youth Adda, Youth Adda, Youth Adda. নমস্কার দর্শক বন্ধুরা, ইউথ আড্ডার আরও এক পর্বে তোমাদের স্বাগত। আজ প্রথমেই থাকছে গানে গল্পে জমজমাট বৈঠকি আড্ডা। তোমাতে আমাতে দেখা হয়েছিল। পায়ে পায়ে কাছে দূরেতে থাকছে বাগবাজারের বিখ্যাত স্ট্রিট ফুড অ্যাডভেঞ্চার। সবশেষে থাকছে সিনেমা নিয়ে জমিয়ে আড্ডা শয়ের সিনেমা। প্রত্যেককে বোঝালো যে তোমার কাজটা তুমি নিজে করো, তোমার ভূমিকাটুকু তুমি পালন করো, তাহলেই পরিবার নিজের মতো চলবে। এবং শেষে এই যে সংলাপটা, কৃষ্ণাদি তাকে গিয়ে জিজ্ঞাসা করছে তুমি চলে যাচ্ছ ধনঞ্জয় দা। আমরা প্রথমেই চলে যাই গৌরব ও চন্দ্রিকার সঙ্গে পুজোর বৈঠকি আড্ডায়। নমস্কার, ইউথ আড্ডা বৈঠকিতে আমাদের সমস্ত বন্ধুকে স্বাগত জানাই। আমি জানি বন্ধুরা এখন ভীষণ ব্যস্ত, কেউ পড়াশুনো নিয়ে, কেউ গান বাজনা নিয়ে, আর তার সঙ্গে সামনে আসছে পুজো। কি পুজো নিয়েও সবাই ব্যস্ত, তো এর মধ্যে নানা রকম নতুন নতুন জামা কাপড় কেনা, নানা রকম পুজোতে কি খাবো না খাবো, কবে কোথায় যাব, মানে পুজো শেষে তো বলতে হবে পুজো ওয়াজ সর্টেড। আর ঠিক তার সঙ্গে চলবে পুজোর গান বাজনা। আজকে আমাদের এই বৈঠকের ফ্লোরে তোমাদের জন্য রয়েছে এমন দুজন অতিথি যারা কিন্তু তোমাদের একেবারে পুজোর আগে মনটা ভালো করে দেবে। তোমাদের সবাইকার ভীষণ পছন্দের, ভীষণ চেনা শিল্পী। দেখো, রয়েছে গৌরব সরকার আর রয়েছে চন্দ্রিকা ভট্টাচার্য। তোমাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। আমাদের বন্ধুদের সঙ্গে তোমরাও এখন আমাদের বন্ধু এবং আমাদের বন্ধুদেরও বন্ধু। আচ্ছা, তোমাদের একটা গান শুনেই অবশ্যই শুরু করব আজকের অনুষ্ঠান। কে প্রথমে গাইবে বলো? লেডিস ফার্স্ট, চন্দ্রিকা। বেশ, লেডিস ফার্স্ট চন্দ্রিকা। কনস্পিরেসি হচ্ছে। আমি আজকের আড্ডাটা শুরু করি। আজকে যখন আমরা দুই বন্ধু এসেছি, আমাদের দুই বন্ধুর একসঙ্গে একটা কাজ, মানে আমি গেয়েছি এবং এই গানটা গৌরবেরই লেখা এবং সুর। আমি সেই গানটা গাই, একটু গাও। ফেরারি আদর আলসে চাদর মন পাহারায় আলো গুমসুম বেনামি অসুখ আনকোরা মুখ মিশেছে হাওয়ায় ফিকে হাম তুম ফেলে আসা রাতের ইশারায় পিছু টান করে ফিরে যাই আমি শহর জুড়ে ফের গল্প আঁকি আর ক্যানভাসে রং ছুঁয়ে যায় জোনাকি আর হাওয়ার সুরে লিখে গান। দারুণ, কি ভালো গাইলে, আর গৌরব কি ভালো লিখেছো। হ্যাঁ, এই গানটা গৌরব সত্যি, আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, গৌরবের তৈরি করা যত গান, কথা, সুর আছে তার মধ্যে এটা অন্যতম সেরা একটা কম্পোজিশন ওর। মানে অ্যাকচুয়ালি এখনকার প্রজন্মের যারা গান গাইছে, তার মধ্যে গৌরবের লেখা সুর মানে অনেক দিন থেকেই তো শুনছি ওর লেখা সুর বা ওর গাওয়ার তো বটেই, মানে ভীষণ ভালো লাগে। আর আমার যেটা ভীষণ ব্যক্তিগতভাবে ভালো লাগে, গৌরবের পানিং ওয়ার্ডস নিয়ে বিভিন্ন রকম পানিং। আমার
ভীষণ ভালো লাগে, ওর সঙ্গে দেখা হলেই আমি ওটা বলি, মানে পুরী থেকে ঘুরে এসে কেউ সমুদ্রের ছবি দিয়ে লিখতে পারে ভিটামিন সি SEA, মানে আমার খুব মানে ওটা খুব মনে আছে বলে ওটা বললাম, মানে এরকম সব সময় চলতে থাকে। কি গৌরব, এবার মানে তোমার একটা গান আগে শুনি, তারপরে তো কথায় যাবই। চলো গানে গানে ও যেরকম আমার গান শোনালো, এই আমার গানগুলো আমি যে গান তৈরি করি সেই গানগুলো যাদের থেকে ইন্সপায়ার্ড আমি, যে সমস্ত কম্পোজারদের থেকে। আর পুজো আসছে, তো সেরকম একজন কম্পোজারের গান শুনেই মানে পুজো এলেই তার গান না শুনলে মানে পুজোর আমেজটা ঠিক হলো না ঠিকঠাক। তিনি হচ্ছেন রাহুল দেববর্মন। তার একটা বাংলা গান শোনাই। তোমাতে আমাতে দেখা হয়েছিল, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না মন দেওয়ানে খেলা হয়েছিল, জানি না কবে কোথায়, বারে বারে আজও ডাকে ভাঙা খেলা ঘর, আর ডাকে ফেলে আসা মধুর বাসর, মন বোঝে না তাকে আর কে বোঝায়, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না মন দেওয়ানে খেলা হয়েছিল, জানি না কবে কোথায়। দারুণ দারুণ। আর তুমি যখন মানে একদম প্রথমে যখন তালটা ধরছো না, তখন খুব মনে হচ্ছে হাতেই যেন তালটা এসে যাচ্ছে। এই গানগুলো একদম শুনে শুনে মানে আমাদের কান যেন অভ্যস্ত হয়ে গেছে, মানে প্রত্যেকটা জায়গায় ওই মিউজিক, ওই তবলা, মানে এখানে কোনো দেখো তুমি একদম উইদাউট এনি ইনস্ট্রুমেন্টস তোমরা গাইছো, কানের মধ্যে শুনতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তোমার যখন গানটা শুনলাম, এবার বলি এই যে কম্পোজ করো, তুমি যেমন বললে যে এনাদের একটা অনুপ্রেরণা নিয়ে তুমি মানে কম্পোজ করছো বা গানটা লিখছো যখন, তো তোমাকে আমি জিজ্ঞেস করব, মানে যেটা আমি মোটামুটি এখনকার জেনারেশনের যারাই গান গাইতে আসে তা সবাইকে জিজ্ঞেস করি, তো আমরা শুনে বড় হয়েছে এক জেনারেশনের গান, এখন তৈরি হচ্ছে আরেক জেনারেশনের গান, তো তোমার কি মনে হয় মানে কতটা ডিফারেন্স, এবং এটা যত এগোবে মানে কোন রাস্তায় ব্যাপারটা এগোলে, এই কম্পোজিশন আমি বলছি কিন্তু, মানে সেটাকে কতটা ওয়েস্টার্নের ছাপ পড়ছে আর আমাদের আগেকার ছাপ নিয়ে আমরা কতটা এগোচ্ছি? দেখো, এটা নিয়ে আমার একটা সুন্দর একটা ধারণা রয়েছে, মানে সুন্দর কিনা জানি না, বাট আমার নিজস্ব একটা ধারণা রয়েছে যেটাতে আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস রাখি যে আমরা কিন্তু এখনো ভাত খাই, কিন্তু হয়তো প্রত্যেকে কলা পাতায় বা কাঁসার থালায় খাই না। ঠিক, হ্যাঁ, আমাদের আমরা কিন্তু এখনো মঞ্চে উঠে পারফর্ম করি, কিন্তু কেউ সাদা ধুতি পাঞ্জাবি পরে আমরা কোনো বিশেষ উপলক্ষ ছাড়া সব অনুষ্ঠানে পারফর্ম করি না। আমাদের কিন্তু মোড়কটা অনেকটা পাল্টেছে। তুমি যে কোনো ব্র্যান্ডেড জিনিসেরও তুমি দেখবে তার মোড়ক পাল্টে গেছে, সেটা একটা সময় যেভাবে যেরকম দেখতে ছিল তার প্যাকেজিং পাল্টেছে, জিনিসটা কিন্তু ভেতরের একই রয়ে গেছে, তাই জন্য তার সেই চাহিদার মানুষের মধ্যে রয়ে গেছে। তো আমার সেই কারণে মনে হয় বাংলা গান নিয়ে যদি আমি কথা বলি শুধুমাত্র, তো আমার কাছে ভীষণভাবে মনে হয় যে ডেফিনেটলি অ্যারেঞ্জমেন্ট, যেটা একটা খুব বড় বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে, আমার মনে হয় অ্যারেঞ্জমেন্ট একটা খুব সূক্ষ্ম সুতোর মতো একটা বিষয় এই মুহূর্তে, যেটা একটা গানকে অনেকটা এগিয়ে দিতে পারে, যেটা এখনকার মতো আমরা ভাবনা চিন্তা করি। অনেক সময় হয়তো আমরা বিভিন্ন গান শুনছি, এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা বিভিন্ন ধরনের মিউজিক শুনছি, ইন্সপায়ার্ড হচ্ছি, সেখান থেকে আমরা অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসছি, কিন্তু যখন আমরা কোনো গানের প্রতি ইন্সপিরেশন নিয়ে কোনো গান বানাচ্ছি, সুর করছি, তখন আমাকে ভাবতে হবে আমার সেই গানে কতটা ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স থাকছে, সেটাকে আমি কতটা রাখবো এবং কতটা রাখবো না। কারণ আলটিমেটলি আমি বাংলা গান শোনাচ্ছি মানুষকে, সেই বাঙালিয়ানা আমার গানের মধ্যে আছে কিনা, তার মধ্যে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স যদি অনেকটা হয়ে যায়, তার রেশিও যদি অনেকটা হয়ে যায়, তাহলে তার মধ্যে আর বাংলা গানের ঐতিহ্যর জায়গাটা নষ্ট হয়ে যাবে। আমরা যে গান শুনে বড় হয়েছি,
আগে হয়তো আমরা হারমোনিয়াম তবলা নিয়ে অনুষ্ঠান করতে দেখেছি সমস্ত শিল্পীকে, এখন তার জায়গায় বেস গিটার, ইলেকট্রিক গিটার, ড্রামস এই সমস্ত হয়েছে। হ্যান্ড সনিক নিয়ে বসে যাবে, এখন আগে সেই তবলা মানে এতগুলো স্কেলের তবলা নিয়ে বসে, সেটা একটা সুবিধার জন্য এখন করা হয়। কিন্তু এই গোটা সাউন্ডস্কেপটা পাল্টেছে, কিন্তু গানের ওই ভেতরের শরীরটা, কঙ্কালটা, স্কেলেটনটা আমার মনে হয় বাংলা গানের যদি আমরা একই রকম রাখতে পারি, সেটা আমাকে অন্তত সেরকমই আবেদন দেয়। সে যে কোনো শিল্পীর এখনকার গান হোক না কেন, তার যদি মেলোডি এবং সেই কথা সেরকম থাকে কিন্তু তার মোড়কটা পাল্টে গেল, আমাকে কিন্তু সেই গান আবেদন করছে। বাহ, এই নিয়ে আমরা চন্দ্রিকার সঙ্গেও আবার কথা বলবো, তার আগে একটু গান শোনাও কিছু। গৌরব যেরকম একটা গান শোনালো, যে গানটা শোনালো অ্যাকচুয়ালি ওই বললো না যে পুজো প্যান্ডেলে বাজার মতো গান, যেটা না বাজলে মনে হয় না যে পুজো এসে গেছে। অ্যাকচুয়ালি পুজো প্যান্ডেলে এই গান কিন্তু আমি ছোটবেলায় প্রথম পুজো প্যান্ডেলেই শুনেছি। হ্যাঁ, এবং মানে সত্যি কথাই আগে তো সবার বাড়িতে বাড়িতে এত টেপ রেকর্ডার, এত সিডি প্লেয়ার, তারপরে আর কি সবার বাড়িতে থাকতো না, কিন্তু ওই পুজো প্যান্ডেলে মানে ওটা কিন্তু একটা এবারের পুজোর অ্যাট্রাকশন, ঠিক ঠিক এটা অন্যরকম অ্যাট্রাকশন, সত্যি সেটা ছিল। হয়তো কোথাও এখনো রয়ে গেছে, আমরাও এখনো মানে যদিও পুজোর সময় সবসময় বাড়ি থাকা হয় না, তবুও দুর্গাপুজো না হলেও পুজো তো আমাদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। পুজোটা একটা আমরা বলি না ভাইবস আর কি, মানে পুজো ভাইবস, মানে ওটা আমাদের একদম। তো সেখানে এই ধরনের গান একটু না বাজলে মনটা খারাপ হয় বই কি। তো সেই রকমই আরেকটা গান ও শোনালো আর ডি বর্মন, আমি সলিল চৌধুরীর গান শোনাই। বেশ বেশ। ও বাঁশি হায় বাঁশি কেন গায় আমারে কাদায়, কি গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় ও বাঁশি। কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে। কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে। সে গেল কোথায় আমি বা কোথায় যদি না যারা বাঁশি কেন গায় আমারে কাদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় ও বাঁশি। এত মিষ্টি সুরগুলো, অথচ কি কঠিন কিন্তু, মানে এই জাম্পগুলো নোটের প্রত্যেকটা, এবং এই সলিল চৌধুরী এবং লতা মঙ্গেশকর একটা অদ্ভুত একটা। এবং এই যে এটা আমি আর ডি বর্মনের রাহুল দেব আমরা নিজের গানই গাইলাম, কিন্তু রাহুল দেব বর্মন, আশা ভোসলে আর সলিল চৌধুরী, লতা মঙ্গেশকর, মানে আর এগুলো সব পুজোর গান, কিন্তু মানে এই গানগুলো হলে সেই পুজোর ভাইব একটা যে বলছিলে তুমি, সেই ফিলটা হয়, কিন্তু সেই ফিলটা হয়। আসলে কম্পোজার এবং সিঙ্গার এই ডুয়োটা না আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, কারণ ওই যে গাইছে, যে ডেলিভার করছে, সে যদি কম্পোজারের মাইন্ডটা না বুঝতে পারে, ঠিক গানটা সেই চেহারা পায় না। এবং এটা আমার খুব মনে হয়, মানে তুমি যদি ধরো মানে তোমার সঙ্গে গৌরবের বন্ধুত্বটা রয়েছে বলে হয়তো ওর যে মানে কম্পোজিশন ও যখন করছে, মানে তুমি হয়তো ওই ভাইবস যেটা বলছিলে বাবা, ওইটা ধরতে তোমার সুবিধা হবে। এবং সব সময় তো বন্ধু বন্ধু হয় না, এবার লতা মঙ্গেশকর সলিল চৌধুরীর গান গাইছেন, পরপর গাইতে গাইতে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং তো, হ্যাঁ মানে এটা শোনা কথা, সবিতা চৌধুরী নাকি সলিল চৌধুরীকে বলেছেন যে তুমি এত ভালো ভালো গান তৈরি করছো, আমায় দিচ্ছ না গান, তুমি কেন এটা লতা মঙ্গেশকরকে দিয়ে দিচ্ছ, আমায় তো এই গানগুলো দিতে পারো, আমি কি খারাপ গাই? বলেছেন না, এই গানটা লতার জন্য। এই যে মানে কোন আর্টিস্টের জন্য কোন গানটা, সেইটা ঠিক করা। এবং এটা মানে রাহুল দেব বর্মনের ক্ষেত্রেও, মানে কোন গানটা লতা মঙ্গেশকরকে দেবো, কোন গানটা আশা ভোসলেকে দেবো। আমার মনে হয় সেই সময় যেন এই ট্রান্সপারেন্সিটা ছিল, আমার মনে হয় সেই জন্যই হয়তো গানগুলো এত বেশি মানে মানুষের মনের ভিতর থেকে গেছে। তার মানে আমরা ধরে নিতেই পারি এরপরে গৌরব অন্যকে কম্পোজিশন দিলে চন্দ্রিকা রাগ করছে না।
আমি না করবো কেন? না না, তবে আমি গৌরবের সাথে খুব ঝগড়া করি কম্পোজিশন নিয়ে, মানে একটা গান তৈরি হয়ে গেল তারপরে আমি বলি এরপর কি বানাবি। না, এটাতে আরেকটা গল্প আছে, তার আগে একটু চন্দ্রিকার কাছ থেকে জানতে চাইবো, এই যে পুজো প্যান্ডেলে গান, এই যে এই গানগুলো যেমন এগুলো একদম পুজো প্যান্ডেলে শোনা গান, এখনকার যে গানগুলো তৈরি হচ্ছে যেগুলোকে আমরা আমাদের এখনকার ভাষায় বলতে গেলে অরিজিনালস বলবো, সেই গানগুলো কি পুজো প্যান্ডেলে একইভাবে শোনা যাচ্ছে? যদি হয় কেন, যদি না হয় তো সেটা কেন, কি মনে হয়? না, আমার তো মনে হয় কম শোনা যাচ্ছে। কম বলবো, একদমই শোনা যাচ্ছে না বলবো না, কিন্তু কম শোনা যাচ্ছে এখন। জানো তো আমার কি মনে হয়, এটা আমার কোথাও একটু কষ্টও বলতে পারো, এখন মানুষজন না একটু স্পেশালি পুজো প্যান্ডেলের গান যেগুলো, সেখানে একটু পেপি নাম্বারস বা একটু ওই ধরনের গ্রুভি নাম্বারসের দিকে না মানুষের ঝোঁকটা একটু বেশি বেড়ে গেছে। তো গান বাজবে, যদি গানটা ওরকম একটু পেপি নাম্বারস বা গ্রুভি কিছু হয় তাহলে প্যান্ডেলে বাজবে, আদারওয়াইজ কিন্তু খুব সুন্দর যে সুরেলা গান সেগুলো যেরকম আগেকার দিনে আমি বলবো, অন্তত আমার ছোটবেলায় আমি শুনেছি, ধরো শ্রীকান্ত কাকুর গান বা আজকে শ্রীরাধাদির গান বা ইন্দ্রাণী সেনের গান, শুভমিতাদির গান যে আমরা শুনতাম প্যান্ডেলে প্যান্ডেলে বাজছে, সেটা কিন্তু আমি মিস করি কোথাও একটা। হ্যাঁ, মানে গৌরব একটু কিছু অরিজিনালস আমরা এখন একটু শুনতে পারবো? ডেফিনেটলি আমি শোনাই, আমার এই নিজেরই লেখা কত ভালো ভালো গান তৈরি হচ্ছে বলো, মানে এখন আমার আরেকটা বিষয় মনে হয় যেটা বললো সেটা হচ্ছে এখন এই থিম পুজোর যে চাকচিক্যটা হয়েছে সেখানে গিয়েও কিন্তু অনেক গান কমে গেছে, মানে সেই থিম ওরিয়েন্টেড কিছু কাজ হচ্ছে, সেই অনুযায়ী গান বাজছে। এখন পুজোর থিম অনুযায়ী আবার পুজোর নতুন গান তৈরি হয়, কিন্তু মানে প্রত্যেকটা ক্লাবের যেগুলো একটু হাই বাজেটের আর কি, সেখানে কিন্তু প্রত্যেকটা মানে কোন প্যান্ডেলে কোন থিম হচ্ছে সেইটা নিয়ে আবার গান তৈরি হচ্ছে, মানে সেগুলোও তৈরি হচ্ছে, সেটাও ভালো, সেটাও একটা তুমি অরিজিনালস হিসেবে তো ধরতে পারো। হ্যাঁ নিশ্চয়ই, একটা শোনাও কিছু গৌরব। কুয়াশা মেঘে কেটেছিল দিন, বেখেয়ালি রোদ শোধ করে ঋণ, ছুঁয়েছে আবার ব্যথারা যখন মেঘের পাড়া বৃষ্টিবিহীন, নীরবে কিছু কথারা পথারায় পড়ে থাকে আলতো হাওয়ায় অভিমান, খেলা থামে না মনের ঘরে, আমারি শহর পড়ে অগোচরে, জল ছবি রং মোছে সাঁঝে ভেলায় পড়ে থাকে আলতো হাওয়ায় অভিমান। এটা কি গত বছর পুজো রিলিজ কি এটা? এটা গত বছরের আগের বছর, গত বছরের আগের বছর, মানে এটা কিন্তু শোনা গান, মানে এটা ভালো লাগলো, মানে এখনকার গান শোনা গান, তার মানে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় শুনেছি। আচ্ছা গৌরব, এবারে পুজোয় কি প্ল্যান? পুজোর প্ল্যান তো অনেক কিছু, পুজোর নতুন গান ডেফিনেটলি আসবে, খুব শিগগিরই আসবে। আর পুজোর আমাদের তো একটাই প্ল্যান, পুজোর সময় অনুষ্ঠান করা, আর জেনারেলি শহরে থাকা হয় না, পুজোর অনুষ্ঠানের কথাতে তো আসতেই হবে আমাদের, মানে আমরা গানেও থাকবো যেমন আড্ডাতেও থাকবো, কারণ এটা আমাদের ইউথ আড্ডা, তার সঙ্গে যখন যোগ হয়ে যায় বৈঠকি নামটা, মানে একটা বেশ ছড়িয়ে বসে একটা বেশ গান গাইবো, আড্ডা মারবো, এরকম একটা ব্যাপার থেকেই যায়। চন্দ্রিকা, একটা গান শুনি আগে, তারপরে আমি আরো প্রশ্নে আসছি। আমি একটা মানে আমারই একটা গান শোনাই। এই গানটা গাইছি, এই গানটা রিলিজ করেনি এখনো। বাহ, মানে আবার ওটা নতুন গান আর কি আমরা শুনতে চলেছি, প্রথমবার শুনছে সবাই দর্শক বন্ধুরা। হ্যাঁ, কখনো কি দেখেছো তুমি জল ছবি আকাশের গায়ে, ছায়া পথে পথ ভোলানো, ফিরে আসার গল্প শোনায়, ক্লান্ত দিন অন্ধরাত খেলা দূর সীমানায়,
কোন আশায় ভেসে যায় ঘর খুঁজে ভুল ঠিকানা। অচেনা শহর ভাঙা খেলা ঘর চোখের পাতায় শুধু বালি ঝড়। অচেনা শহর ভাঙা খেলা ঘর চোখের পাতায় শুধু বালি ঝড়। ঘুম ভেঙে তবু খোঁজা স্বপ্নের ভোর মেঘের নামে অন্য ভাষায় নতুন চিঠি কোন ইশারায় লিখে সকাল ক্লান্ত ডানায় চেনা মুখ ভেজা সুখ পড়ে থাকে শূন্য খাঁচায়। কোন আশায় ভেসে যায় ঘর খোঁজে ভুল ঠিকানা। একটা মিষ্টি গলা, একটা মিষ্টি সুর। কার কম্পোজিশন এটা? এটা আমার বরের কম্পোজিশন। আর আমার লেখাটার পরিচয় হলো এখানে নাম এটা আমার বরের কম্পোজিশন না, মানে ও প্রফেশনাল সিঙ্গারও নয়, কম্পোজারও নয়, মনের আনন্দে কম্পোজিশনটা খুব ভালো গান মনের আনন্দে করে আর কি। ওর নাম হচ্ছে কৌশব বাসুরায়। ও কম্পোজ করেছে, লিখেছি একটু আমি লিখে নিয়েছি আর কি। একটু আমি লিখে নিয়েছি মানে আমরা যেটা বুঝলাম এটা চন্দ্রিকার লেখা কিন্তু। এবং এটার থেকে যেটা আমরা মেসেজটা পেলাম যে আমাদের এখনকার জেনারেশন আমরা কিন্তু মানে কি বলবো গান লেখা সুর সবকিছুই আমরা চেষ্টা করছি। আচ্ছা তাহলে আমরা এবারে ডুয়েট গানটাতে যাই। একদম একদম নিশ্চয়ই নিশ্চয়ই। সেটা কি এখনকার না আগেকার না কি? ডুয়েট তো আমাদের এখনকার নতুন কিছু নেই, মানে আমি কথা থেকে বলছি জানো একটা গান বানাতে ডুয়েট আমরা সেটা নিয়ে পরের বছরের যে পূজোর আড্ডা আজকে এই সপ্তাহে ছাপ পড়ে গেছে ডুয়েট গানটা আমরা পরের বার যখন আমরা বৈঠকে পরের বার কিন্তু একদম এখনকার ডুয়েট শুনবো, এখন শুনে নি। আর তার আগে আমাদের বন্ধুদেরকে বলি আমরা এতক্ষণ রয়েছি ইউথ আড্ডা বৈঠকিতে। আজ আমাদের সঙ্গে আমরা স্টুডিও ফ্লোরে পেয়ে গেছি যে দুজন আমাদের বন্ধুকে, গৌরব সরকার এবং চন্দ্রিকা ভট্টাচার্যকে। ওরা এতক্ষণ দারুণ দারুণ গানে আর কথায় আমাদের সবাইকে একেবারে ভরিয়ে রেখেছিল। সবাইকার জন্য এই আসছে পুজোর অনেক অনেক শুভেচ্ছা। জীবনে চড়াই থাক উতরাই থাক সবকিছু থাক, পাশাপাশি জীবনের ছন্দটা কিন্তু জীবনের মতো করেই চলবে। তাহলে ওদের ডুয়েট গানের সঙ্গে সঙ্গে আমাদের আজকের বৈঠকিটা শেষ করব আমরা। গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে, গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে, ঘুরে ঘুরে সুরে সুরে গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে। যে দেখো না গো বিমান ভোমরা শুধু মধু খেতে ও কলি যে শরমে ঘোমটা টানে সোনা ঝরা ধূপ ছায়। যে দেখো না গো বিমান ভোমরা শুধু মধু খেতে চায়। কলি যে শরমে ঘোমটা টানে সোনা ঝরা ধূপ ছায়। হায় 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 রে দিন যায় রে, হায় প্রিয় কেন গো দূরে দূরে। গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে, ঘুরে ঘুরে সুরে সুরে গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে। নমস্কার। এবার চলে যাব বাগবাজারে, চেখে দেখে নেব বিখ্যাত স্ট্রিট ফুডগুলো।
উত্তর কলকাতার অন্যতম প্রাচীন অঞ্চল হুগলি নদী তীরবর্তী বাগবাজার। কারো মতে ফার্সি শব্দ বাগ অর্থাৎ বাগান এবং আরবি শব্দ বাজার অর্থাৎ পণ্যদ্রব্য বিক্রির জায়গা থেকেই বাগবাজার নামটি এসেছে। ভিন্ন মতে হুগলি নদীর বাঁক ধরে বসত বাঁক বাজার, যার নাম পরবর্তীকালে অপভ্রংশ হয়ে সৃষ্টি হয় বাগবাজার নামটি। বাঙালির কৃষ্টি এবং সংস্কৃতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে একদা সুতানুটি গ্রামের অংশ বাগবাজার। প্রখ্যাত নট ও নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ থেকে ভগিনী নিবেদিতা, শ্রী শ্রী মা শারদা থেকে সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাগবাজারকে আলোকিত করেছেন বহু মনীষী। সময়ের সঙ্গে সঙ্গে খাদ্যপ্রেমীদের কাছে বাগবাজার হয়ে উঠেছে এক স্বর্গোদ্যান। মাছের কচুরি থেকে নিরামিষ চপ, ফাউল কাটলেট থেকে রেশমি কাবাব, বাঙালির রসনা তৃপ্তির প্রায় সকল উপাদানই মজুত রয়েছে বাগবাজার স্ট্রিটের দুপাশে। বন্ধুরা, আজ আমরা এসেছি কলকাতার একটি প্রসিদ্ধ স্থান বাগবাজার। চেখে দেখব এখানকার কিছু বিখ্যাত স্ট্রিট ফুড। চলুন যাওয়া যাক। হাঁটতে হাঁটতে এসে গেছি আমরা ভোলানাথ কেবিন। দেখে নেওয়া যাক কি কি পাওয়া যায়। এখানে কি কি পাওয়া যায় আপনাদের মেনুতে? আমাদের এখন চপ কাটলেট হবে, বাটার টোস্ট, ডিম টোস্ট, পোচ অমলেট হবে। তাহলে একটা ডিমের ডেভিল আর একটা ফাউল কাটলেট দিয়ে দিন। চিকেনের ফিল দেওয়া, খেতে খুবই সুস্বাদু। এবার ডিমের ডেভিলটা খেয়ে দেখা যাক। এটাও খেতে ভালো। আপনাদের চায়ের দাম কত? সব তো কম দাম 3 টাকা। আমাকে তিনটে জেনারেশন, থ্রি জেনারেশন, 3rd জেনারেশন আমি। আপনাদের এখানে কি কি পাওয়া যায়? ঘুগনি, আলুর দম, ডিমের কারি, অমলেট, বাটার টোস্ট, ডিমের পোচ। 1 কাপ চা দিন, বড় ভাতটা, আর একটা ডিম টোস্ট দেবেন। বাগবাজার স্ট্রিটের পাশেই 19 শতকের ইতিহাস বুকে নিয়ে একাকী দাঁড়িয়ে আছে নন্দলাল বসু এবং পশুপতি বসুর সুবিশাল প্রাসাদোপম বসুবাটি। এটি নির্মাণ করেছিলেন বাঙালি ইঞ্জিনিয়ার নীলমণি মিত্র। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে এই বাড়িতে একটি জাতীয় তহবিল গঠন করা হয়েছিল স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতিতে। কবি এখানে একটি গণ রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। আপনাদের এখানে কি কি পাওয়া যায়? আছে অনেক আইটেম, তার মধ্যে আমাদের এখন ফেমাস হচ্ছে ফিশ কচুরি, ভেটকি মাছের কচুরি। আর অনেক আইটেম আছে, মোগলাই আছে, মোগলাই পরোটা, অনেক ভ্যারাইটিস আছে মোগলাইয়ের। প্রন মোগলাই, ফিশ মোগলাই, চিকেন মোগলাই, মটন মোগলাই। এবার আমরা নিয়েছি বাগবাজারের অন্যতম বিখ্যাত মাছের কচুরি। শেখে দেখা যাক। সাথে রয়েছে আলুর দম, সত্যি অসাধারণ খেতে। আপনাদের এখানে কি কি রকমের কাবাব পাওয়া যায়?
এখানে সব রকমের 8-9 রকমের কাবাব রয়েছে, মালাই, রেশমি, চিজ, এগুলো নন স্পাইসির মধ্যে। স্পাইসিতে আপনি পেশোয়াই টিক্কা, আচারি পেয়ে যাবেন। মিডিয়াম স্পাইসিতে আফগানি, লাহোরি, হারিয়ারি পেয়ে যাবেন। আমাদের এখানে বেশিরভাগ যেটা চলে সেটা হচ্ছে মালাই আর চিজ কাবাব। চিকেনটা সফট, আপনাদের এখানে সব থেকে জনপ্রিয় খাবার কোনটা? যত্ন সহকারে করা হয় যাতে খদ্দেরের মুখে ভালো লাগে। আপনাদের এখানে কি কি পাওয়া যায়? এই টেবিল চপ, পটলের চপ, মোচার চপ, ক্যাপসিকামের চপ, আলুর চপ, বেগুনি, ধোকা, ফুলুরি, খাস্তা কচুরি, সিঙ্গাড়া। এখন আমরা নিয়েছি ভেজিটেবল চপ আর আলুর চপ, ভেতরে বিট গাজরের স্টাফিং রয়েছে। কি কি খাবার পাওয়া যায়? আমাদের দোকানে তো অনেক খাবারই পাওয়া যায়, বাট ফেমাস তো হচ্ছে মাছের কচুরি। তাছাড়াও আছে ফিশ ফ্রাই আছে, ফিশ পাতুরি আছে, ফিশ রোল, চিকেন রোল, তারপরে চিকেন পকোড়া, ফিশ পকোড়া, চিকেন ড্রামস্টিক, চিকেন ফিঙ্গার, ফিশ ফিঙ্গার, মটন কাটলেট, তারপর চিকেন কর্ক আছে, চিকেন ফ্রাই আছে। মাছের স্বাদটা ভালো, সাথে সালাড আর কাসুন্দি। কাসুন্দির সাথে দিয়ে খেতে আরো ভালো লাগছে। আজকের মতন ফুড অ্যাডভেঞ্চার এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো সপ্তাহে অন্য কোনো জায়গায়। টাটা। সময় হয়েছে আমাদের পরবর্তী সেগমেন্টের, যেখানে আলোচনা হবে চলচ্চিত্র পরিচালক তপন সিনহাকে নিয়ে। নমস্কার, শয়েজ সিনেমার আরও একটি নতুন পর্বে সকল দর্শক বন্ধুকে জানাই আবারও অনেক স্বাগত। আমরা বন্ধু সবসময় গতানুগতিকতা পছন্দ করি। একটু যদি পথ ভুলে অন্য পথে হাঁটি তখন আমাদের একটু অন্য রকম মনে হয়। ঠিক সেরকম একজন মানুষ বাংলা চলচ্চিত্র জগতের পরিচালনার রাস্তায় বলতে গেলে তপন সিনহা। হ্যাঁ, তিনি একটু গত ভেঙে অন্য পথে হেঁটেছিলেন, তবে জয় করেছিলেন আমাদের সকলের মন। সেই মানুষটাকে নিয়ে আজকের আড্ডা। আজ আমাদের সঙ্গে রয়েছে এই আড্ডার আসরে রণদীপ নস্কর, চলচ্চিত্র সমালোচক এবং তার পাশাপাশি লেখক। তোমাকে আবারও অনেক স্বাগত। আজকে তপন সিনহাকে নিয়ে আমরা কথা বলবো, কি বলবে? তুমি যদি খেয়াল করো তপন সিনহার ছবিতে কিন্তু মানুষের মনোরঞ্জনের উপাদানও অনেকখানি ছিল, এবং তার ছবিতে আমরা মানে স্টার বলতে যাদের বুঝি তারাও অভিনয় করেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছেন, উত্তম কুমার অভিনয় করেছেন, অরুন্ধতী দেবী অভিনয় করেছেন, আমরা বহু তাবড় তাবড় স্টারকে পেয়েছি, ছবি বিশ্বাসকে পেয়েছি, রবি ঘোষকে পেয়েছি, বিকাশ রায়কে পেয়েছি। তা সত্ত্বেও আমরা দেখবো যে কোনো কারণেই হোক বক্স অফিসে না হয় না হলেও মূলধারার আলোচনা তপন সিনহার ছবি থেকে খানিকটা মুখ ফিরিয়েই রেখেছে। এই অবস্থাটা তো পাল্টানো উচিত বলেই আমার মনে হয়। একদম একদম। তপন সিনহার ছবিতে আমরা যেটা দেখতে পেয়েছি, বাঙালি পরিবার বা বাংলা পরিবার যেটা, সেটা কিন্তু বারবার করে ধরা দিয়েছে। সেই রিপ্রেজেন্টেশনটা নিয়ে তুমি কি বলবে? আচ্ছা, এই উত্তরটা দেওয়ার জন্য আমি একটা ছবি বেছে নিই, সেটা হচ্ছে গল্প হলেও সত্যি। একদম। এবং গল্প হলেও সত্যিতে আমার মনে হয় যেভাবে উনি একটা বাঙালি পরিবারকে দেখিয়েছেন তা অতুলনীয়। একটু ভেঙে তোমাকে বলি, গল্প হলেও সত্যি কলকাতার একটা ব্রাহ্মণ পরিবারকে নিয়ে তৈরি হয়েছে, এবং সেখানে আমরা দেখবো যে অনেকগুলো হায়ারার্কি আছে সেই পরিবারের মধ্যে, বা শ্রেণী বিভাজন রয়েছে। একটা হচ্ছে প্রথমেই কাস্ট হায়ারার্কি। তারা ব্রাহ্মণ, তারা যারা বাড়ির কাজ করেন তাদের অ্যাড্রেস করেন ঝি চাকর বলে, তাদেরকে তাচ্ছিল্য করেন, বলেন মেথর আসেনি তাই উঠোনও পরিষ্কার হয়নি। এই একটা হায়ারার্কি রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে জেন্ডারের হায়ারার্কি বা সেক্সের হায়ারার্কি, যেখানে আমরা দেখব যে মহিলারা তারা এক প্রকার শোষিতই হচ্ছেন সেই পরিবারে। তারা এমনকি অনুযোগ করছেন যে আমরা রান্নাঘর থেকে বেরোতে পারছি না, আমরা পারছি না আমাদের নিজেদের মতো করে কোনো কাজ করতে, কিন্তু সেখান থেকে তাদের কোনো নিষ্কৃতি, বেরোনোর কোনো রাস্তা নেই। অতএব জেন্ডারের হায়ারার্কিটাও রয়েছে। তৃতীয় যেটা, সেটা হচ্ছে বয়সের একটা হায়ারার্কি বা বয়সের একটা বিভাজন,
সেখানে বাড়ির বড় কর্তা সে যা বলছে তা বিনা বাক্যব্যয় অনেকে স্বীকার করে নিচ্ছে। এবার তিনি ঠিক কথাই বলছেন, কিন্তু আমি বলছি এই যে একটা অথরিটারিয়ান পুরুষ চরিত্র ছিল বাঙালি যৌথ পরিবারে, সেটা রয়েছে। তার পাশাপাশি আমরা বাচ্চাটি অত যে ভালো গান গাইতে পারে সেটা জানতামই না যদি এই রবি ঘোষের চরিত্রটি না আসতো। অতএব বাচ্চাটির কণ্ঠস্বরটা গোটা ছবিতে সব থেকে অশ্রুত বা সব থেকে কম শুনি আমরা, তার কথা শোনার কেউ নেই, বয়সের হায়ারার্কিটা ধরা পড়ে। এবার এই পরিবারের মধ্যে আমরা তৎকালীন সমাজের একটা ছায়া দেখতে পাই। একজন স্কুল মাস্টার, তিনি একজন পরিচারিকাকে জিজ্ঞাসা করছেন যে তোদের অ্যাসোসিয়েশনের নেতার তার রাজনৈতিক পক্ষপাত কি। এটা একটা, আবার আমরা দেখব যে বাড়ির সব থেকে যে ছোট ছেলে সে একটু ইন্টেলেকচুয়াল মুভমেন্টে জড়িত বা সে একটু শিল্প মাধ্যমের সঙ্গে জড়িত, সে কথায় কথায় ট্রুফোর কথা বলে, ফেলিনির কথা বলে, সাইট অ্যান্ড সাউন্ড পত্রিকার একটা সংস্করণ পেয়ে উচ্ছ্বসিত হয়। তো বাঙালির মধ্যে দীর্ঘদিন ধরে এই যে একটা সংস্কৃতির প্রতি একটা মানে কি বলবো, সংস্কৃতির প্রতি একটা ভালোবাসা ছিল, একটা শ্রদ্ধা ছিল, এই একটা শ্রেণী ছিল যারা প্রকৃতপক্ষেই চর্চাটা করছে, বুদ্ধিজীবী যারা পর্যায়ে, যেটা হ্যাঁ সেই পর্যায়টা উনি ভালোভাবে ধরেছেন। এবং আরেকজন রয়েছে যে তোমার একটা কোম্পানিতে কাজ করে এবং সে সেখানে ক্লাস স্ট্রাগল নিয়ে বিবিধ জ্ঞান শোনে। আরেকজন রয়েছে যে মিউজিশিয়ান, তৎকালীন শিল্পীদের কিরকম অবস্থা হতো সেইটা নিয়ে আমরা একটা ধারণা পাই তার চরিত্রটাকে দেখে, যে সে বেশি মাইনেপত্র পায় না। তো সেই পরিবারটার মধ্যে আমরা একটা বৃহত্তর সমাজ চিত্র দেখতে পাবো, যে তখন সমাজে কি কি রাজনৈতিক ট্রেন্ড ছিল, কি কি শৈল্পিক ট্রেন্ড ছিল, কি কি অর্থনৈতিক ট্রেন্ড ছিল, কি কি সামাজিক ট্রেন্ড ছিল। এবং একটা পরিবারকে দিয়ে এই যে একটা বড় সমাজকে ধরে দেখানো, এটা কিন্তু বড় কম কথা নয়, যেটা গল্প হলেও সত্যিতে করেছে। ছবিতে আমরা যদি দেখি রবি ঘোষের যে চরিত্রটা, সেটাও কিন্তু ভীষণ সিগনিফিক্যান্ট একটা ক্যারেক্টার। অবশ্যই সেটা কিন্তু এসে অনায়াসে সমস্ত সমস্যার সমাধান করে দিয়ে চলে যাচ্ছে। এই ক্যারেক্টারের সম্পর্কে যদি একটু বলো। এখানে আমি একটু মানে হাসাহাসি হতে পারে কথাটা নিয়ে, তবে একটু বলি। ডার্ক নাইট রাইজেস এর ব্যাটম্যানের সঙ্গে আমি একটু রবি ঘোষের চরিত্রটার মিল পাই। আচ্ছা, আমরা একটা বিখ্যাত উক্তি পড়েছিলাম ব্রেক্টের, উনি বলেছিলেন যে দেশের বীরের প্রয়োজন হয় সে দেশ দুর্ভাগা, যে দেশ নিজের মানে দায়ভার সামলাতে পারে না, যার সুপারহিরো দরকার হয় সে দুর্ভাগা দেশ, এরকম আমরা একটা ধারণা করতে পারি সেই উক্তি থেকে। তুমি যদি গথাম শহরটা দেখো, ডিসফাংশনাল শহর, এখানে ওখানে অপরাধী, এখানে ওখানে ক্রাইম, পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে, সংশোধনাগার ভেঙে পড়েছে, সেখানে ব্যাটম্যান আসছে পরিত্রাতা হয়ে। এবং সে গথামের মানুষের ওপরে আস্থা রেখে যখন ডার্ক নাইট রাইজেসের শেষে বুঝতে পারছে ব্যাটম্যান, ব্রুস ওয়েন আর কি, যে গথামের আর কোনোদিন ব্যাটম্যানের প্রয়োজন নেই, সে ধীরে ধীরে ব্যাটম্যান সত্তাটাকে পরিহার করছে। একদম, মানে এইভাবেই আমরা পেয়েছি গল্প হলেও সত্যিতে, যে রবি ঘোষ আসছে এবং সমস্যার সমাধান করে দিয়ে, জিনিসগুলোকে বেঁধে দিয়ে, যেগুলো বিচ্ছিন্ন হয়েছিল বেঁধে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, চরিত্রটা আমার কাছে সুপার হিরোর থেকে কম কিছু নয়। মানে সে অবলীলায় অতগুলো রান্না করে দিতে পারে, অবলীলায় ঘর ঝাঁট দিতে, যার যা মুখ থেকে কথা খসছে না সে কাজটা করে দিতে পারে। কিন্তু শেষ তক আমরা দেখলাম যে সে কিন্তু পরিবারকে একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দিল, যে প্রত্যেককে বোঝালো যে তোমার কাজটা তুমি নিজে করো, তোমার ভূমিকাটুকু তুমি পালন করো, তাহলেই পরিবার নিজের মতো চলবে। এবং শেষে ওই যে সংলাপটা, কৃষ্ণাদি তাকে গিয়ে জিজ্ঞাসা করছে তুমি চলে যাচ্ছ ধনঞ্জয় দা, তখন ও বলল যে আমার আর আসার কোনোদিন প্রয়োজনই হবে না, মানে তার তো আর দরকার নেই। এবং আমরা যদি সময়কালটা দেখি, ধরো গল্প হলেও সত্যি বানানো হয়েছে 1966 সালে, স্বাধীনতার মোটামুটি 2 দশক পূর্ণ হবে। তো এটাকে আমি এইভাবে দেখি যে একটা তো দেশ তারা সদ্য স্বাধীন হয়ে গণতন্ত্রে আস্থা রেখেছে, তপন সিনহা যেন এই ছবির মাধ্যমে মানুষে আস্থা রাখেন, মানে বলছেন যে মানুষ যদি নিজের কাজটুকু ঠিকঠাক করে তাহলেই একটা সমাজ ফাংশনাল থাকবে, তার কোনো ত্রাতার দরকার হবে না, তার কোনো বাহ্যিক সাহায্যের প্রয়োজন হবে না, কোনো সুপারহিরোর প্রয়োজন হবে না। একদম তাই, খুব সুন্দর করে বলল রণদীপ এখানে বিষয়টা বুঝিয়ে। এবার যে প্রসঙ্গে আসবো রণদীপ, যে
আমরা দেখেছি তপন সিনহা বেশ কয়েকটি ছবি কিন্তু সাহিত্যের অ্যাডাপ্টেশন নিয়ে করেছেন। বিশেষ করে বলতে গেলে রবীন্দ্রনাথের কথা তো বলতেই হয়, যে ধরো ক্ষুধিত পাষাণ কিংবা ধরো আমাদের কাবুলিওয়ালা। তো এই সাহিত্যের অ্যাডাপ্টেশন আমরা তার ছবিতে ঠিক কেমনভাবে পেয়েছি বা কতখানি পেয়েছি? বিভিন্ন ফর্মের সাহিত্য, সেখান থেকে উনি ছবি কিন্তু করেছেন। কাজেই আমরা যদি অ্যাডাপ্টেশন শিখতে চাই বা আমরা যদি জানতে চাই যে একটা গল্পকে বা একটা সাহিত্যকর্মকে কি করে আমরা ফিল্মের পর্দায় রূপান্তরিত করব বা দৃশ্যায়ন কিরকম হবে, এ প্রসঙ্গে তো আমাদের মনে রাখতে হবে যে তপন সিনহা নিজে দুর্দান্ত সাউন্ডের কাজ জানতেন গোড়ার দিকে। মানে উনি পুরোদস্তুর ছবি বানানোর আগে রীতিমতো বিদেশ থেকে ছবির হাতে কলমে শিক্ষাটা একরকম নিয়েই এসেছিলেন। তো এবার তার এর পাশাপাশি ছিল একটা সাংঘাতিক ইনস্টিংক্ট, মানে শিল্প তো ধরো ওই বিজ্ঞান বা সমস্ত কিছু কারিগরির পরেও একটা ইনস্টিংক্টের ব্যাপার থাকে, সেটা তার পুরোদস্তুর ছিল। কাজেই আমরা যদি তপন সিনহার এই সাহিত্য নির্ভর ছবিগুলো দেখি, উনি এমন কিছু সাহিত্য অ্যাডাপ্ট করেছেন যেগুলো পর্দায় ফুটিয়ে তোলা সাংঘাতিক দুরূহ। যেমন আজব গাঁয়ের আজব কথা ছবিটা আমরা মনে করতে পারি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প নবীগঞ্জের দৈত্য থেকে উনি ছবিটা করেছেন। এখন আজ থেকে প্রায় 30 বছর পর যদি আমরা ফিরে দেখি, তাহলে হয়তো আমাদের মনে হবে কি মানে ফ্ল্যাট একটা গল্প বা ফ্ল্যাট একটা ছবি, কিন্তু সেই সময় দাঁড়িয়ে অদ্ভুত উড়ে সিরিজের অত ভালো অ্যাডাপ্টেশন খুব কম। আমরা যদি হীরের আংটি বাদ রাখি তাহলে খুব কম। তো এই যে শীর্ষেন্দুর উপন্যাসে কি হয়েছিল, যে অদ্ভুত উড়ে বিভিন্ন চরিত্র, তাদেরকে এইভাবে উনি পর্দায় তুলে ধরছেন, তাদেরকে এইভাবে উনি একটা জগতে ধীরে ধীরে জায়গা দিচ্ছেন। এতগুলো লোক, কেউ পাগল, একজনের সাম্রাজ্য চলে যাওয়া রাজা, একজন মাস্টার মশাই, দুঃখী মাস্টার মশাই, এই যে অদ্ভুতুরে দুনিয়াটাকে উনি হ্যান্ডেল করছেন, এইটা ফ্যাসিনেটিং। একদম। কাজেই কেউ অ্যাডাপ্টেশন শিখতে চাইলে আমার মনে হয় তপন সিনহার ছবিগুলোর একটু পায়ের কাছে বসে শেখা দরকার। আচ্ছা, এবার একটু রবীন্দ্রনাথের কথা আসি, যে রবীন্দ্রনাথের যে সাহিত্যের উপর তিনি তার ছবি নির্মাণ করেছেন সেই বিষয়ে একটু বলো। ক্ষুধিত পাষাণ উনি যখন টেক্সট থেকে আনলেন, ক্ষুধিত পাষাণে গোটা গল্পটাই আমরা শুনতে পেয়েছিলাম একজনের বয়ানে, মানে লেখক এবং তার বন্ধুকে আরেকজন মানুষ ট্রেনের কামরায় গোটা গল্পটা শুনিয়েছিলেন। এবং ট্রেন চলে আসার জন্য ক্ষুধিত পাষাণের মূল গল্পে ইরানি প্রেতের যে কি হয়েছিল সেটা আর জানা যায় না। কিন্তু তপন সিনহা এই ন্যারেটারের চরিত্রটাকে বাদ দেন। আচ্ছা, ন্যারেটারটি অনুপস্থিত। আমরা দেখতে পাই যে বরিচ বলে জায়গাটায়, সেখানে এই ভদ্রলোক যাচ্ছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্র, এবং তিনি সেই বাড়িতে গিয়ে থাকা শুরু করছেন এবং অশৈলী কাণ্ডকারখানা শুরু হচ্ছে। ফলত ছবিটার একটা দায় তৈরি হয় ওই ইরানি প্রেতের গল্পটা শেষ করার, কারণ ন্যারেটারের ইন্টারাপশনে ইরানি প্রেতের গল্পটা থেমে গিয়েছিল। এখানে ন্যারেটারই যেহেতু নেই, তাই ছবিটার একটা দায় তৈরি হয়। আমরা দেখব তপন সিনহা আলো ছায়ার ব্যবহারে দুটো জগৎ তৈরি করেন। আমরা দেখি যে ক্ষুধিত পাষাণে প্রায়শই দুটো জগৎ কোএক্সিস্ট করছে, একটা বর্তমান, একটা অতীত। একটায় উনি ট্যাক্স কালেক্টর, না কি চাকরি ছিল ওনার, মানে যে কাজটা করতে উনি বরিশে গিয়েছিলেন, আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। একটায় উনি চাকুরিরত মানুষ, এবং আরেকটায় উনি সেই সময়কার একজন চরিত্র পুরনো দিনের। আলো ক্ষুধিত পাষাণে আলোকিত অংশ বর্তমানের দ্যোতক হয়ে ওঠে, এবং অন্ধকার বা কালো অংশগুলো, যে জায়গায় লাইট পড়েনি, যে জায়গায় আলো একটু কম, সেই জায়গাগুলো অতীতের দ্যোতক হয়ে ওঠে। একটা ছোট্ট উদাহরণ দিই, হয়তো সময় পেরিয়ে যাবে, কিন্তু লোভ সামলাতে পারছি না। রবীন্দ্রনাথ যখন করিম খাঁর মুখ দিয়ে বলিয়েছিলেন যে মাহমুদ শাহ এখানেই প্রাসাদ বানিয়েছিলেন, এখানেই ফোয়ারার জলে এইসব হতো, আতরের গন্ধ ছড়াতো, এটা তো চমৎকার একটা বিবরণ। রবীন্দ্রনাথ তার অননুকরণীয় ভাষায় এই বিবরণটা দিচ্ছেন। তপন সিনহা ওই দৃশ্যটাকে কিভাবে দেখালেন, ওই যেটা গম্বুজ ছিল না বাড়িটার মধ্যে নদীর ওপরে, সেখানে তো খানিকটা আলো খানিকটা ছায়া, এবং পড়ন্ত রোদে করিম খাঁ সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রকে গল্পটা শোনাচ্ছেন। ক্যামেরা 360 ডিগ্রি ঘুরতে শুরু করে। আমরা দেখি করিম খাঁ যে জায়গা থেকে বলতে শুরু করলেন গল্পটা, সেই জায়গায় রোদ পড়েছে, কিন্তু যে মুহূর্তে উনি বলছেন মাহমুদ শাহ প্যালেসটা বানালেন এবং সেখানে এই হতো, উনি ধীরে ধীরে ঢুকে যাচ্ছেন গম্বুজের ছায়াচ্ছন্ন অংশে। আমরা তার সিলুয়েট বা কালো প্রতিমূর্তিটা দেখতে পাচ্ছি। অর্থাৎ তিনি যেন ওই অতীতের দুনিয়ায় গিয়ে কথাগুলো বলছেন।
এবং তারপরে যখন গল্পটা শেষ হচ্ছে আমরা আবার দেখি ওই দুজন মিলে রোদের জায়গাটায় চলে এসছেন আলোকিত অংশে। গোটা ছবি জুড়ে তুমি এটা দেখতে পাবে, এক জায়গায় আলো, এক জায়গায় অন্ধকার, কারণ ছবিটার মধ্যে তো সাংঘাতিকভাবে বর্তমান অতীত ওভারল্যাপ করে। একদম। তো ক্ষুধিত পাষাণের গল্পের মধ্যে ভাষার মধ্যে যে গা ছমছমে ব্যাপারটা ছিল সেটা উনি আলো এবং ছায়ার মাধ্যমে এইভাবে পর্দায় অনুবাদ করলেন। একদম একদম। এবং সেই সময়কার গথিক ছবিগুলো যেরকম হতো, তুমি যদি সেই সময়কার হরর ছবিগুলো দেখো, মাহল দেখো যদি, বা যদি মধুমতি দেখো যেটা ঋত্বিক ঘটক গল্পটা লিখেছিলেন, সেখানেও আমরা এরকম আলো ছায়ার একটা খেলা পাবো। এবং এই যে আলো ছায়াকে দক্ষভাবে ব্যবহার করে দুটো স্পেস তৈরি করা, একটায় পুরনো দিন এবং একটায় বর্তমান দিন, এটা একটা ফ্যাসিনেটিং নিদর্শন আমার কাছে অ্যাডাপ্টেশনে। তাই সত্যি কথা বলতে ভীষণ ভালো দক্ষতা না থাকলে এবং ওই যে বলে না নিজের শিল্পটুকু যেখানে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, একেবারে তপন সিনহা তাই করেছেন এই জায়গাগুলোতে। আচ্ছা, তোমাকে যদি বলি যে জগৎ নির্মাণ বা ওয়ার্ল্ড বিল্ডিং তপন সিনহার ছবিতে, যেমন ধরো ঝিন্দের বন্দিতে আমরা পেয়েছি, এই বিষয়টা নিয়ে কি বলবেন? হ্যাঁ, ঝিন্দের বন্দিতে আবারও আমরা দেখবো যে শরদিন্দুবাবু একটা বিপুল বপু উপন্যাস লিখেছিলেন, ঝিন্দের বন্দি একটা বিশাল উপন্যাস, সেটাকে একটা 2-2.5 ঘন্টার ছবিতে কি করে ধরা যাবে, সেটা একটা কাজ। তাহলে একজন ফিল্ম মেকারের ওটাও একটা সিদ্ধান্ত যে আমি কি দেখাবো এবং কি দেখাবো না, কাজেই তাকে এই ফিল্টারটাও করতে হয়। এর পাশাপাশি হচ্ছে ওই বিশ্বাস্য জগৎটা তৈরি করতে হবে। তুমি ঝিন্দের বন্দিতে যদি দেখো, দেখবে যে ঝিন্দের বন্দিতে লং টেক রয়েছে, মানে ক্যামেরা অনেকক্ষণ ধরে এক জায়গায় তাকিয়ে রয়েছে, এবং এই লং টেকের ফলে যেটা হয় দর্শকের সঙ্গে ছবিটার একটা একাত্মতা তৈরি হয়, মানে দর্শকও যেন মনে মনে সেই জগতের শরিক হয়ে পড়ছেন, এই যাত্রাটার সওয়ার হয়ে পড়ছেন। এবং ঝিন্দের বন্দির মধ্যে একটা সাংঘাতিকভাবে ওয়েস্টার্ন জঁরের একটা ট্রিটমেন্ট ছিল। মানে ওয়েস্টার্ন জঁর বলতে আমরা আমেরিকায় গত শতকে বহু এরকম জঁরের ছবি দেখেছি, যেখানে রুক্ষ প্রান্তরে টেক্সাস বা ওই রকম জায়গায় ঘোড়ায় চড়তে চড়তে একজন আরেক জায়গায় যাচ্ছেন, গুলিগোলা চলছে, হ্যাঁ, রুক্ষ প্রান্তরে, এবং সেখানে কোনো পেলবতা, কোনো মসৃণতার চিহ্ন মাত্র নেই, সেখানে গান ফাইটিং রয়েছে, সেখানে সমস্তটা খুব সাদা কালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আমরা সেই ট্রিটমেন্টের একটা ছাপ পাবো ঝিন্দের বন্দি ছবিতেও। সেখানে ওই রকম রুক্ষ প্রান্তর মধ্য ভারতের, সেখানে ওই রকম একটা প্রবল নিকৃষ্ট একজন রাজকুমার যে তার দাদাকে সরিয়ে রাজার জায়গায় নিজের অভিষেক ঘটাতে চায়। এই সাদা কালো জগৎটা খুব ভালো ফুটে উঠেছে ঝিন্দের বন্দিতে। এবং উনি যেভাবে সেট তৈরি করেছিলেন, উনি যেভাবে সেই সময়কার ভাষাটা আয়ত্ত করেছিলেন, মানে রাধামোহন ভট্টাচার্য যিনি ওই সেনার চরিত্র করেছেন, তার লবস শুনলে একবারও মনে হয় না যে তিনি বাঙালি, তিনি ওই প্রদেশের মানুষ নন। তো এই ওয়ার্ল্ড বিল্ডিং একটা ছবির তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আঙ্গিক, সেইটা তপন সিনহার ছবিতে কিন্তু সাংঘাতিক ভালোভাবে হয়ে ওঠে। আচ্ছা, তপন সিনহা তো স্বতন্ত্রভাবে কাজ করার আগে উনি তো বাইরে গিয়ে থেকেছেন এবং নানান রকমের বিদেশি ছবির সঙ্গে উনি কাজ করেছেন, যুক্ত ছিলেন। তো কোথাও গিয়ে তপন সিনহার ছবিতে কি আমরা বিদেশি ছবির কোনো ছোঁয়া পাই? আচ্ছা, পাই। তার কারণ হচ্ছে যে তপন সিনহা যে পারিপার্শ্বিক ফিল্ম মুভমেন্ট বলো বা চারপাশে সিনেমা নিয়ে কি চলছে সেগুলো নিয়ে পূর্ণ মাত্রায় সচেতন ছিলেন, সেটা আমরা তার ছবিগুলো দেখলেই বুঝতে পারবো। যেমন আবারও গল্প হলেও সত্যিতে যদি যাই, এক জায়গায় দেখবো যে বস এই বাড়ির ছোট ছেলেটিকে প্রচুর জ্ঞান দিচ্ছে যে এখন তুমি জানো কোথায় ডকুমেন্টারি বলে একটা জিনিস হচ্ছে, তুমি সব কিছু জানোই না, তোমরা আবার আর্টিস্ট। তখন তাকে একটা ফিল্ম মুভমেন্টের কথা বলে, নুভেল ভাগ বলে, যে তারপরে কিছু আছে তুমি জানো। তখন লোকটি খুব অবাক হয়ে বলে নুভেল ভাগের পরেও কিছু হয়েছে, তোমরা কোথায় পড়ে আছো? তো আমরা বুঝতে পারি যে তপন সিনহার কিন্তু বহির্বিশ্বে কি হচ্ছে, ফিল্মের জগতে কি হচ্ছে তা নিয়ে একটা সম্যক ধারণা ছিল। এবং সাইট অ্যান্ড সাউন্ডের পত্রিকা সেটা একজন হাতে পেয়ে উচ্ছ্বসিত হচ্ছে, কাজেই তার ছবিতে আমরা এই বিশ্ববিখ্যাতটা পাই যে তিনি জানতেন বাইরে কি হচ্ছে না হচ্ছে। এবং আমি একজন সিনিয়র অভিনেতার কাছে শুনেছিলাম যে তিনি অত্যন্ত নিয়মনিষ্ঠ একজন মানুষ ছিলেন, মানে তার ছবিতে সময় উত্তীর্ণ হলো মানে সময় উত্তীর্ণ হলো, বাকি কাজটা পরের দিন হবে। তো এই যে ডিসিপ্লিন বা এই সমস্ত কিছু, এটা আমার মনে হয় যে অনেক বেশি পাশ্চাত্যের ছবির ফসল,
যেটা উনি এনেছিলেন এদেশে এখানকার ইন্ডাস্ট্রিতে। একদম। আচ্ছা, যখন আমরা সাহিত্যের অ্যাডাপ্টেশন এবং রবীন্দ্রনাথকে নিয়ে কথা বললাম তখন ক্ষুদিত পাষাণ নিয়ে অনেক কথা হলো, কাবুলিওয়ালা নিয়ে কথা বলার সেই লোভ আমি সামলাতে পারছি না। কাবুলিওয়ালা তপন সিনহাও বানিয়েছেন, কাবুলিওয়ালা আমরা সম্প্রতি মুক্তি পেয়েছে, অন্যভাবে মুক্তি পেয়েছে। তো কাবুলিওয়ালা নিয়ে যদি একটু কিছু বলো। মানে কাবুলিওয়ালা তো ফার্স্ট পার্সনে লেখা, আমার মেয়ে মিনি, তার সঙ্গে রহমতের দেখা হলো, আমার স্ত্রী, মানে আমি করে লেখক বলছেন, কিন্তু এই ন্যারেটরটাকে উনি বাদ দিয়ে দেন। এবং আমরা কাবুলিওয়ালা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ঘটে, সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমরা দেখছিলাম, আমরা গল্পটা পড়েছি লেখকের দৃষ্টিভঙ্গি থেকে, কিন্তু ছবিটা দেখি রহমতের দৃষ্টিভঙ্গি থেকে। এই যে একজন মানুষ, সে বাচ্চা মেয়েকে ছেড়ে এত ক্রোশ পথ পাড়ি দিয়ে একটা অজানা শহরে দিন গুজরান করছে, তার যে যন্ত্রণা সেটা ছবির প্রথম 15-16 মিনিটেই স্পষ্ট হয়ে যায়। কারণ তুমি ওই সময়টায় কখনো ক্যামেরা থামতে দেখবে না, ক্যামেরাটা সবসময় চলছে, হয় উটের পিঠে, না হলে ট্রেনে, না হলে হাঁটছে একটা লোক, তাকে ক্যামেরা ফলো করছে। তো এই যে পরিজানের যে যন্ত্রণা বা ছিন্নমূল হওয়ার যে শোক, সেটা দর্শকের মধ্যেও কোথাও গিয়ে না সঞ্চারিত হয়। তো রহমতের দৃষ্টিভঙ্গি থেকে আমরা যে মুহূর্তে গল্পটা দেখছি, সেই মুহূর্তে আমাদের কাছে গল্পটা আরো অনেক বেশি মানবিক, আরো অনেক বেশি সংবেদী হয়ে আসে, যেটা মূল গল্পে তো ছিলই, মূল গল্পে তার নির্যাসটা ছিল, কিন্তু সিনেমার অ্যাপিলটারও বেশি, কারণ সেটা দৃশ্য শ্রাব্য। রহমতের জেলে যাওয়ার পর কি হয়েছিল সেটা আমরা গল্পে জানতে পারি না, কিন্তু রহমত জেলে যাওয়ার পর আমরা রহমতের সঙ্গেই আছি জেলে। সেখানে দেখতে পাচ্ছি যে তার উপরে একটা বাচ্চা মেয়ের হার চুরি করার মিথ্যে অভিযোগ আসছে, রহমত ভেঙে পড়ছে। এবং তপন সিনহা ছবিটা শেষ করেন একটা প্রশ্ন রেখে, রহমতের মনে একটা সন্দেহ হচ্ছে যে মিনি যদি আমাকে 8 বছর পরে চিনতে না পারে, তাহলে বাড়িতে যে মেয়েটাকে রেখে এলাম সে আমাকে চিনতে পারবে তো? সত্যি এরকম একজন মানুষ, তাকে নিয়ে কথা বললেই কথা শেষ হয় না। আর আজকের শয়ে সিনেমার আড্ডার এখানেই শেষ করতে হবে আজকের আসর। আগামী দিনে আবারও সঙ্গে থাকবো, আশা করি তপন সিনহাকে নিয়ে আরও অনেক কথা বলার সুযোগ পাবো। আজ আমাদের এই আসরে আমার সঙ্গে ছিলেন রণদীপ নস্কর, চলচ্চিত্র সমালোচক এবং লেখক। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও। আমাদের আজকের পর্ব কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, এক্স হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেলে তোমাদের কমেন্টের মাধ্যমে। ফিরে আসছি আগামী সপ্তাহে একই দিন একই সময়, শুধুমাত্র দূরদর্শন বাংলার পর্দায়। নমস্কার। একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, ভাই ভাই কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। ইউথ আড্ডা, ছুটির আড্ডা।